নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলার খবর কি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। এই মুহূর্তে বাংলার খবর কি তা অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু যখনই খবর বলতে যাব তখনই খবর আসছে ভাঙড় থেকে। অর্থাৎ ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এবার এনআইএ তদন্ত করবে, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা এই গোটা ঘটনার তদন্তভার নিয়েছে। তদন্তে এনআইএ বৃহস্পতিবার বিস্ফোরণে তৃণমূল নেতা নিহত হন এবং বিস্ফোরণের ঘটনায় তৃণমূল যোগ পাওয়া যাচ্ছে। মৃত তৃণমূল নেতার দেহ পাওয়া যায় হারোয়ায়। মশিউর কাজী দেগঙ্গার তৃণমূলের বুথ সভাপতি। আজ অ্যাম্বুলেন্সের গাড়ি সহ চালক আটক এবং সুরজ মোল্লাকে আটক করে বিজয়গঞ্জ থানার পুলিশ। অ্যাম্বুলেন্স করে আহতদের আনা হয় হাসপাতালে। আলমগীর আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিষয় বিস্তারিত জানাবে আলমগীর। দক্ষিণ বামুনিয়া এলাকায় সেখানে একটি বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং সেটা তার বেশ কিছুটা দূরে হারোয়া থানার অন্তর্গত একটি জায়গায় সেখানে কিন্তু একটি পোড়া এবং হাতের কবজি কাটা মৃতদেহ উদ্ধার হয়। তবে আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে এই যে মৃতদেহ, সেই মৃতদেহের সঙ্গে এই দক্ষিণ বামুনিয়ায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই মৃতদেহের যোগসূত্র রয়েছে এবং সেই যোগসূত্র ধরে পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে, বেশ কয়েকদিন ধরে। এবং তার মধ্যে আজকে একটি ভিডিও, ভাইরাল ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে একটি বাইক, সেই বাইকটি কিন্তু সেই ভাইরাল ভিডিওর মধ্যে যে ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেই বাইকটির গাড়ির নাম্বার হলো WB26-0878 এবং সেই গাড়িটিতে কিন্তু এই যে যার মৃত্যু হয়েছে সেই মৃত ব্যক্তিরই গাড়ি, এমনটাই কিন্তু স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে আটক করেছে, যে অ্যাম্বুলেন্স চালক, সে অ্যাম্বুলেন্স চালককে আটক করেছে এবং যে মারা গেছিল সেটি তৃণমূল নেতা মশিউর কাজী। এই সেই 19 তারিখের ঘটনার পর কিন্তু আজ সেই ঘটনায় একজনকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে। করেই কিন্তু নিয়ে গেছিল এই যারা বিস্ফোরণের ঘটনায় যারা আহত হয়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে গেছিল বলে পুলিশ সূত্রের খবর। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিস্ফোরণের ঘটনা। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এবার এনআইএ তদন্তভার নিল, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা এই গোটা ঘটনার তদন্ত করবে। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ এবং বৃহস্পতিবার বিস্ফোরণে তৃণমূল নেতা নিহত। বিস্ফোরণের ঘটনায় তৃণমূল যোগ। মৃত তৃণমূল নেতার দেহ পাওয়া যায় হারোয়ায় এবং মশিউর কাজী দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আজ অ্যাম্বুলেন্সের গাড়ি সহ চালককে আটকও করা হয়। ভোটের প্রচার চলছে জোর কদমে, কিন্তু এবারে যারা প্রার্থী রয়েছেন তারা যদি পূর্ববর্তী সময়েও প্রার্থী হয়ে জিতে আসেন তাহলে তারা কি কাজ করেছেন? মূলত বিধায়কের রিপোর্ট কার্ডের মধ্য দিয়ে সেই সব এলাকার কাজের খতিয়ান তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। আজ আপনাদের দেখাবো দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন 2021-এ এবং জয়ীও হয়েছিলেন, সে প্রদীপ মজুমদার, তিনি কি কাজ করেছেন। সর্বোপরি আপনাদের মনে রাখতে হবে যে এই প্রদীপ মজুমদার তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রীও ছিলেন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। কিন্তু তার বিধানসভা এলাকায় তিনি আদৌ কোনো কাজ করেছেন কি? রিপোর্ট কার্ড কি বলছে দেখাই। আমি দাঁড়িয়ে যে দুর্গাপুর পূর্ব বিধানসভার মরানদিঘি পঞ্চায়েতের মোলডাঙ্গা যে আদিবাসী পাড়া, সে আদিবাসীর যে শ্মশান, সে শ্মশান যাওয়ার রাস্তা, এই যে হচ্ছে রাস্তার চেহারা দেখুন। আর শ্মশান যাওয়ার রাস্তা, গ্রীষ্মকালে তার এই অবস্থা, যখন বর্ষা হয়, বর্ষা নামে, তখন তার অবস্থাটা কিরকম দাঁড়ায়। গ্রীষ্মকালে তো তাও অত কষ্ট তো সহ্য করতে পারা যায়, কিন্তু বর্ষাকালে যে কষ্টটা হয় আমাদের, মরা কোনো মানুষ মারা গেলে মরা নিয়ে যাওয়া, শ্মশানে পড়ানোর, তার জন্য বহু কষ্ট হয়, নিয়ে যাওয়াও যায় না। আমরা পঞ্চায়েতকে বহুবার বলেছি আর দরখাস্তও দেওয়া হয়েছে, কোনো কথায় কাজ হয়নি। প্রদীপ মজুমদারের কাছে আমরা যেতে পারিনি, আমরা পঞ্চায়েত মেম্বার যেগুলো আছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, তো ওনার কাছে তো আশা করি ও কাছে পৌঁছাতেই পারবো না। অন্যান্য পাশে আমাদের জেনারেল কাস্টের আছে, ওনাদের হয়েছে, আমাদের হয়নি কেন? তাহলে এটাই ধরতে পারি যে আমাদের আদিবাসী বলে আমাদের সেভাবে মানে কথা কোনো গুরুত্ব বা এটা কিছু আন্দোলন সেভাবে। এবং সেই গ্রামে দেখুন মঙ্গলা দাসের বাড়ির অবস্থাটা দেখুন। যে কোনো সময় এই বাড়ি ভেঙে পড়ে বিপদে পড়বেন উনি, যে কোনো সময়। বাড়ির অবস্থা ফেটে চৌচির বাড়ি,
উপরে কার্যত প্লাস্টিকের একদম উপরে আচ্ছাদন দেওয়া আছে। বাড়ির ভিতরের অবস্থাটা আমি দেখাবার চেষ্টা করব। দেখুন দেওয়াল ফেটে গেছে। বলেছেন হ্যাঁ দুবার একবারে মানে ফটো করে দিয়ে গেছে, আচ্ছা। সব কিছু মানে কাগজ দিয়ে গেছে একটা, আচ্ছা। কিন্তু পয়সা ওকে না। 4-5 হয়ে গেল, 4-5 বছর 4-5 বছর হয়ে গেল। যখন লাগাইছিল তখন বললো যে ওই যে তোমার ঘর হয়েছিল, বলছে ওইখান থেকে যখন ঘরটা ফিটিং হয়ে যাবে তখন জল ছাড়বে, তখন জল আসবে। মানে জলের ট্যাঙ্কি হচ্ছিল, টাঙ্কি হচ্ছিল, আজ পর্যন্ত জল এলো না। আজ পর্যন্ত জল আসে না। নিজের- জল আমাদের নিজের টিপ কল করেছি, ওই খাই সরকারি কোনো ব্যবস্থা কিছু নেই। না, মানে এত বছর ধরে তো নষ্ট হয়ে যাবে তো। তো নষ্ট হয়ে যাবে, তা আমরা কি করব? আমার সঙ্গে আছে সমীর দাস, বিএ পাশ করেছে কিন্তু চাকরি বাকরি জোটেনি তার। যে এলাকায় যে এত গ্যাসের প্ল্যান্ট হয়েছে, মিথেন গ্যাসের, তো সেখানে কাজের কোনো ব্যবস্থা হয়নি। সামনে এসারের এত বড় একটা চেষ্টা plant, করছি সব জায়গায়, কিন্তু সফল হয়নি। মানে কোনো কি টাকা পয়সা দিলে হবে এরকম কিছু? হ্যাঁ, এরকম চেয়েছিল, কিন্তু টাকা চেয়েছে? হ্যাঁ কিন্তু আমরা গরিব মানুষ, কত টাকা পাবো? কত টাকা দিয়ে দিবে? চেয়েছিল 20,000 মতো। ওদের কাছে চাই খালি পয়সা, পয়সা ছাড়া ওরা কিছু বোঝে না। তৃণমূল সরকারটাই তো পয়সা চোরের রাজত্ব। গোটা ক্যাবিনেট তো চোর প্রমাণিত হয়ে গেছে, কোর্ট প্রমাণিত করছে। আমরা বলি এমন কোনো রাস্তা ঘাট নেই যে এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। প্রচুর পরিমাণে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রচুর কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। এবং শুধু রাস্তা নয়, আরও বিভিন্ন প্রকল্প, যেমন রাস্তার সৌরচালিত যে বাতি থেকে শুরু করে বিভিন্ন সমস্ত দিকে কিন্তু আমরা উন্নয়ন দেখেছি। আর যেটা আপনি বলছেন যে ওই গ্রামে জল জীবন মিশনের পাইপলাইন বসানো হয়েছে, এখনো জল যায়নি, এটা আমরা আমাদের নজরে আমরা দেখছি খবর নিয়ে। মলানদিঘি থেকে ক্যামেরায় রামকৃষ্ণের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার আপনাদের সামনে রাখবো বিধায়কের রিপোর্ট কার্ড। কি দেখাচ্ছে এই রিপোর্ট কার্ডে দেখুন। নির্বাচনী বিধিনিষেধকে উপেক্ষা, টকটক মেয়রের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক। শিলিগুড়ির মেয়রকে টেলিফোন কমিশনের পক্ষ থেকে। টকটক মেয়রের অনুষ্ঠান নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়াতে আরো অ্যাক্টিভ হয়ে হুঙ্কার দিতে শোনা যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। আদর্শ আচরণবিধি মানতেও কি আপত্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসের? দেখুন ছবি। নির্বাচনী বিধি ভেঙে টকটক মেয়র অনুষ্ঠান করছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেটা দেখে সটাং নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। উনি যে টকটক মেয়র করছেন এটা শোনার পরে ইলেকশন কমিশনের কাছে আমি অভিযোগ জানাই। তারা রেসপন্ড করেন এবং তারা বলেন যে ওনারা বিষয়টি দেখছেন, এবং বিতর্কের সঙ্গে রেসপন্স করবার জন্য আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই। শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন। সটাং ফোন করা হলো গৌতম দেবকে, বন্ধ করতে বলা হলো টকটক মেয়র অনুষ্ঠান। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার অফিসে আমার মাথার সামনে ছিল, সেটা নিয়ে পলিটিক্যাল পার্টি, আমি নাম বলছি না, তারা বলেছে যে আমরা অবজেকশন করব, এটা কেন আছে। এটা বলেছি কমিশনার সাহেবকে যে আপনি ওনাকে বলুন যে আমাকে লিখিতভাবে একটা জানিয়ে দিন যে টকটক মেয়রটা করা যাবে না, কেন করা যাবে না সেটাও যেন উনি দয়া করে জানিয়ে দিন। তারপরও যদি ওরা স্টিক করে, তখন আমি বলেছি আমি তখন ফেসবুক লাইভে যাব শনিবার 11 থেকে 12টা। অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলছেন এই অনুষ্ঠান সুপার ফ্লপ। নির্বাচনী প্রচারে গিয়ে 4 নম্বর ওয়ার্ডে তিনি জল কাদা ইত্যাদি দেখার পরে উনি ফোন করছেন, ওনার আধিকারিকদেরকে ধমকাচ্ছেন ইত্যাদি। তাহলে টকটক মেয়রে এত যে ফোন এসেছিল সেই ফোনগুলো কি কাজে আসেনি? সব মিলিয়ে নির্বাচনী আবহে
অত্যন্ত উত্তপ্ত হতে চলেছে শিলিগুড়ির পরিস্থিতি, তা কিন্তু আজ করা যাচ্ছে। এখন দেখার বিষয় গৌতম দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশন ঠিক কি ব্যবস্থা গ্রহণ করে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। আর এবার টবিন রোডের ছবিটা আপনাদের সামনে রাখবো, যে এই টবিন রোডের রীতিমতন উত্তেজনার পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপি একেবারে সম্মুখ সমরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। এই বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সজল ঘোষ। কিন্তু ঘটনার সূত্রপাত কোথায়? ঘটনার সূত্রপাত হচ্ছে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে। বিজেপি ব্যানার টানায় এবং সেই ব্যানার নামিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনার পরে রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। বিশাল সংখ্যক পুলিশ, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে। ইতিমধ্যেই বরানগরে সজল ঘোষের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙচুর করার অভিযোগ সায়ন্তিকা ব্যানার্জির ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসেছেন সজল ঘোষ। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন। ইতিমধ্যেই পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ভাঙচুর করা হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে পুষছেন তারা, এবং উল্টো দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা ফের রাস্তায় নেমেছেন। তারা পাল্টা প্রমাণ দিচ্ছেন। ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত। সজল ঘোষ তিনি এই মুহূর্তে নিজের কার্যালয়ে পৌঁছচ্ছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করব। বরানগরের বিজেপি প্রার্থী, অন্যদিকে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে রীতিমতো লাঠালাঠি চলছে। রীতিমতো লাঠালাঠি শুরু হয়ে গিয়েছে, সংঘর্ষ বেঁধেছে। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বরানগরে। ওদের যাবার সময় হয়ে গেছে, এটা ওদের বোঝাও। ওরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। ওরা ভাবছে এটা বাবার জমিদারি, সেদিন আর নেই। এটা নতুন ভারত, যখন পাকিস্তানের ঘরে ঢুকে মারে, বাকিটা বলবো না। অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে অটিস্টিক দিয়ে এরা ইনফ্লুয়েন্স করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল সেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই মুহূর্তে কিন্তু কার্যত পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছিল বলা যেতে পারে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রার্থীর নাম ঘোষণা হতেই শাসকের ঘরে প্রার্থী অসন্তুষ্ট লেগে রয়েছে। এরই মধ্যে সংখ্যালঘু প্রার্থীর নাম কেন ঘোষণা করা হলো না তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলেরই কিষাণ ক্ষেত মজুর নেতা খোকন মিয়া। তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু ভাই বোনেদের রীতিমতন ব্যবহার করেছে সেই বিষয়টা কার্যত স্পষ্ট করলেন খোকন মিয়া। চোখে জল নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে গিয়ে তিনি। গুরুত্ব নেই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের, আর সেই কারণেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সেলের জেলা সভাপতি খোকন মিয়া দলত্যাগ করে কোচবিহারেরই জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। বিস্ফোরক মন্তব্য করেছেন যে সংখ্যালঘুদের শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে, আর সেই কারণেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস দল ছেড়ে দিয়েছেন। সংখ্যালঘুদের জন্য তো পশ্চিমবাংলার দিদিভাই আমাদের মিছিল মিটিং করবার জন্য শুধু সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করছে। সংখ্যালঘু মুসলমানদের জন্য মিছিল মিটিং করবে, তারা পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, তারপরে কেস কামারিতে গিয়ে জেলে থাকবে। এটাই তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস করতেছে। আর এটাকেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচনের মুহূর্তে, এবং তৃণমূল কংগ্রেসে এটা একটা বড় ধরনের ভাঙন বলা যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস সবসময় একটা সম্প্রদায়কে তোল্লা দিয়ে চলে, 30% ভোট তাদের পকেটে চাই, কিন্তু বাস্তবিক অর্থে কোনো নির্বাচনে তাদেরকে সেই সুযোগ
দেওয়া হয় না, তাদেরকে ব্যবহার করা হয়। তবে পুরো বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব খোকন মিয়ার সঙ্গে যোগাযোগ করছেন তিনি যাতে দলে থেকে যান। ক্ষোভ বিক্ষোভ তো আমার হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ কার নেই, ক্ষোভ বিক্ষোভ থাকবে দলে থেকেই ক্ষোভ বিক্ষোভ মেটাবো। অন্য দলে গিয়ে ক্ষোভ বিক্ষোভ মেটাটা ওর পক্ষ ওটা ঠিক কাজ করে নেই। বয়স কম গেছে, নিশ্চয়ই আমরা যাতে না যায়, আমরা চেষ্টা করবো যাতে অন্য দলে না যায়। তবে জল্পনার অবসান ঘটিয়ে খোকন মিয়া কিন্তু ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কোচবিহার থেকে সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সোমেন মহাপাত্রর গলায় অভিমানের সুর, কারণ প্রার্থীর নাম যখন ঘোষণা হয়েছে তখন সোমেন মহাপাত্রর নাম আসেনি, অর্থাৎ প্রার্থী তালিকায় তার নামটা নেই। কিন্তু তিনি বলেছেন যদি প্রার্থীর হয়ে তাকে প্রচারে যাওয়ার কথা বলে দল তাহলে তিনি যাবেন। কিন্তু আদৌ কি সেই ফোনটা তার কাছে গিয়েছে? তাকে বলা হয়েছে যে প্রার্থীর হয়ে প্রচারে নামতে? শুনুন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক দল ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে, কিন্তু এবারে টিকিট পাননি পূর্ব মেদিনীপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। ঈদের দিন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে রীতিমতো অভিমানের সুরে বলেন পাঁশকুড়া পশ্চিমে যদি দল তাকে পারমিশন দেয় তাহলে তিনি প্রচারে নামবেন। দেখুন, পাঁশকুড়া পশ্চিম এখানে অধিবাসী আমি, আমার কাছে বার্তা এলে আমি নামতে বাধ্য, নামবো, আমি আগেই বলেছি, কিন্তু বার্তা এখনো আসেনি। আর যেটা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁশকুড়ার যারা আছেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও আমি একজন সৈনিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব, আর দেরি নয়। এটি SIR এর স্ট্রং রুম যেটা আমরা বলি, ওয়ার রুম, সেই ওয়ার রুমটা কিন্তু আমার ওখান থেকে নিয়ন্ত্রিত হয়েছে। আইপ্যাকের প্রয়োজনে তারা এসেছিলেন। আমার পা যেহেতু আমি আঘাত পেয়েছি যেতে পারিনি, কিন্তু আমার লোকেরা তাদের সাহায্য করেছেন, তাদের হসপিটালিটি দিয়েছেন, সবটাই করেছেন, কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ না করে। অর্থাৎ ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাওয়ার একাধিক দিন পেরিয়ে গেছে, অনেকটা দিন পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি প্রচারে নামেননি। দলের পারমিশন বা দলের অনুমতির জন্য ওয়েট করছেন। কার্যত অভিমানের সুর প্রাক্তন মন্ত্রীর গলায়। অন্যদিকে সৌমেন মহাপাত্র নাকি দল বদলাচ্ছেন, এই খবর বা এই গুঞ্জন একাধিকবার শোনা গেছে। পূর্ব মেদিনীপুরের রাজনীতি এই গুঞ্জনের জোরেই আবর্তিত হয়েছে একাধিকবার। তাহলে সৌমেন মহাপাত্র কি আদৌ দল বদলাচ্ছেন, নাকি অভিমানের বশে তিনি কার্যত বসেই থাকবেন? ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।